Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে বিএসসি সেমিস্টার 1 ইউনিট 7 সেল সিগন্যালিং এই চ্যাপ্টারের প্রথম টপিক অর্থাৎ সিগন্যালিং সিস্টেম এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর আগের সমস্ত চ্যাপ্টার কিন্তু আমার অলরেডি কভার করা হয়ে গেছে। সো তোমরা যদি এখনো না দেখে থাকো আমার চ্যানেলে যাও এবং সেই ভিডিওগুলো দেখো, এবং আমি কিন্তু এর সমস্ত নোটস আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে সেখান থেকে জয়েন করে কালেক্ট করে নিতে পারো নোটসগুলো। আর তোমরা যদি চাও অ্যাডমিশন নেবে আমার কাছে, তাহলে @Srinjana088 টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো, সরাসরি অ্যাডমিশনের সুযোগটা নিয়ে নাও এবং তোমাদের সিটটা তোমরা নিজেরাই বুক করে নাও। আর যদি কারোর কাছে টেলিগ্রাম না থাকে তাহলে ফেসবুক পেজ একাডেমিক অস্তুতে সার্চ করো, মেসেজ করো তোমাদের অ্যাডমিশন রিলেটেড এবং নিজেদের সিটটা নিজেরাই বুক করে নাও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। यूनिट 7 सेल सिग्नलिंग शुरू करने के पहले मैं कुछ बोलना चाहती हूँ कि कुछ स्टूडेंट्स मुझे मैसेज कर रही है कि उसका बंगाली थोड़ी अच्छी नहीं है, तो मुझे हिंदी में समझ दोगी और देंगे मैम। कुछ रिक्वेस्ट आ रही है मेरे पास। तो जो बच्चों मुझे देख के बंगाली में समझ जाता है तो उसका क्या, तो मैं एक प्रोसेस शुरू कर रही हूँ कि मैं तो तुमको बंगाली में भी बोल दूंगी और इंग्लिश में भी बोल दूंगी। ओके, सो यू कैन स्टडी विथ मी बंगाली एंड इंग्लिश टू। सो चलिए अब शुरू करते हैं। तो यूनिट 7 सेल सिग्नलिंग के अंदर एक टॉपिक है और इसका फर्स्ट टॉपिक है सिग्नलिंग सिस्टम, जो बुलेट फॉर्म में रहते हैं, देख लेना आपके सिलेबस में से। তো এই সিগন্যালিং সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম যেটা একটা কাঠামোগত নেটওয়ার্ক। এই সিস্টেম কথাটার মানেতে আমরা সবাই বুঝতে পারছি যে একটা নিশ্চয়ই কোনো প্রসেস বা কোনো একটা কমপ্লেক্স প্রসেস যেটাতে বিভিন্ন অণু, রিসেপ্টর এবং পাথওয়েগুলি জড়িত। কারণ একটা সিস্টেম জড়িত থাকে না অনেক কিছু নিয়ে। আমাদের ধরো রাজনৈতিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম বা আমাদের দেশের কিছু সিস্টেম, আমাদের বডির সিস্টেম, বিভিন্ন ধরনের প্রসেস নিয়ে জড়িত। আমাদের একটা বডির যে পুরো পা থেকে মাথা অবধি যে বডিটা, সেটা বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে তবেই কিন্তু জড়িত, ইমিউন সিস্টেম বা এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে সিগন্যালিং সিস্টেম, এখানে কি কি জড়িত? কিছু মলিকিউলস জড়িত, ঠিক আছে, এবং কিছু রিসেপ্টর জড়িত এবং কিছু পাথওয়ে জড়িত, ঠিক আছে। এইগুলো নিয়ে আমাদের সিগন্যালিং সিস্টেমটা জড়িত, ঠিক আছে। এবং এই সিগন্যালিং সিস্টেমটা কি করে? এই সমস্তগুলোর মধ্যে কমিউনিকেশন বজায় রাখে, এছাড়া সেলের মধ্যেও কমিউনিকেশন বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। এটি কোষগুলিকে সংকেত উপলব্ধি করতে বা ইউটিলাইজ করতে বা রেকগনাইজ করতে সাহায্য করে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে, যার ফলে জীবের স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়তা বজায় থাকে। इसका मतलब सिग्नलिंग सिस्टम इज़ अ स्ट्रक्चरल नेटवर्क। नेटवर्क कैसे फॉर्म होता है? नेटवर्क बहुत सारा सोचो कि एक पॉलिटिकल स्ट्रक्चर, पॉलिटिकल नेटवर्क। तो पॉलिटिकल नेटवर्क कैसे फॉर्म होता है? पॉलिटिकल नेटवर्क डिफरेंट टाइप ऑफ लीडर की तरह फॉर्म होता है। That means a signaling system is a structural network involving molecules, receptor and pathway that mediate communication within and between cells. It enables cells to signals that may be external or may be internal and respond appropriately, thereby maintaining the organism's health and survival. তো আমি একটা কথা বললাম এখানে, it enables cells to perceive signals, তাই তো, মানে এটি কোষগুলিকে সংকেত উপলব্ধি করতে সাহায্য করে। এই সংকেতটা হতে পারে এক্সটার্নাল অথবা ইন্টারনাল। এই একটা সেল, সেল মানে এই সেলের মধ্যে যে ভাবো কোনো সিগন্যাল যদি দেয় তাহলে সেটা ইন্টারনাল, আর সেলের বাইরে যদি কোনো সিগন্যাল সে পায়, ভাবো এখানে কোনো রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের সাথে কোনো মলিকিউল সে বাইন্ড করতে চাইছে, বাইন্ড করার পর যে সিগন্যালটা সে পাবে সেটা হচ্ছে তার এক্সটার্নাল সিগন্যাল, কারণ এই মলিকিউলটা সে বাইন্ড করার পরেই কিন্তু সে সিগন্যালটা পাচ্ছে, সেই জন্য এইটা হচ্ছে এক্সটার্নাল সিগন্যাল। আর সেলের মধ্যে যদি কোনো সিগন্যাল আসে তাহলে সেটা হচ্ছে इंटरनल सिग्नल्स। दैट मीन्स ये है एक अच्छा मैं पहले से ही बोल देती हूँ, ये है एक सेल। तो सेल के अंदर जो सिग्नल होता है उसको बोलते हैं इंटरनल सिग्नल, और ये है उसका आउटर सरफेस। तो ये आउटर सरफेस के अंदर जो सिग्नल होता है उसको बोलते हैं एक्सटर्नल सिग्नल। सपोज देयर इज़ अ मॉलिक्यूल और सेल के अंदर और सेल के बाहर कुछ रिसेप्टर रहते हैं, तो ये जो मॉलिक्यूल है, मॉलिक्यूल ये रिसेप्टर के साथ बाइंड करना चाहता है। तो बाइंड करने के बाद जो सिग्नल्स
गेन होता है ना सेल के अंदर, वो सिग्नल होता है एक्सटर्नल सिग्नल्स, दैट नोन एज एक्सटर्नल सिग्नल्स। और जो सिग्नल्स सेल के अंदर ही हो जाता है तो इसका मतलब है वो इंटरनल सिग्नल्स है। क्लियर? তো এবার তোমরা যদি আমাদেরকে বলো মানে আমাকে বলো আর কি সিগন্যালিং সিস্টেমের কোনো উদাহরণ যদি তুমি দাও দিদি একটু ভালো হয়, তাহলে বলবো যখন শরীরে রক্তে শর্করা নিয়ন্ত্রণের প্রয়োজন হয় তখন সংকেত সিস্টেমটি অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ শুরু করে এবং সেটি কোষ দ্বারা গ্লুকোজ গ্রহণকে নিশ্চিত করে। এটা আমরা সবাই জানি। এই এক্সাম্পলটা হচ্ছে খুব ভালো এক্সাম্পল সিগন্যালিং সিস্টেমকে বোঝার জন্য। দ্যাট মিনস when the body needs to regulate blood sugar the signaling system triggers मतलब है कोनो प्रोसेस कोई प्रोसेस भी शुरू करना। triggers the release of insulin from the pancreas ensuring glucose uptake by cells। clear guys? so फंक्शन है कुछ फंक्शन है फंक्शन ऑफ सिग्नलिंग सिस्टम। तो फंक्शन ऑफ सिग्नलिंग सिस्टम के पहला जो टॉपिक है उसको बोलते हैं कम्युनिकेशन। कम्युनिकेशन क्या है? कम्युनिकेशन मतलब जो कनेक्शन है उसको बोलते हैं कम्युनिकेशन। तो টিস্যু অঙ্গ এবং সিস্টেমগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে একটি জীবের মধ্যে সেলগুলি ক্রমাগত কমিউনিকেট করে। আজকে ধরো তোমার ইমিউন সিস্টেমে কোনো ইমিউন সিস্টেম প্রবলেম হওয়ার পরে যদি সেলগুলো ভুলভাল কাজ করে সেজন্য ইমিউন সিস্টেমে প্রবলেম হচ্ছে। যদি মানে ধরো প্রবলেমটা আমার আসবেই না, ওরা এমনভাবেই কাজ করবে, কমিউনিকেট করছে, সেল টু সেল কমিউনিকেট করছে বা সেলের সাথে একটা সেলুলার ম্যাট্রিক্স কমিউনিকেট করছে। এইভাবে তারা কমিউনিকেশন প্রসেসের মাধ্যমে কিন্তু জীবের মধ্যে সেলগুলি কমিউনিকেশন করার মধ্যেই কিন্তু টিস্যু অঙ্গ বা সিস্টেমগুলিকে ওরা দেখাশোনা করে। ঠিক আছে? দ্যাট মিনস সেলস উইদিন অ্যান organisms communicate constantly to ensure that tissue organs and system function harmoniously। উদাহরণ যদি বলতে হয় তাহলে বলবো নিউরনগুলি এবং অন্যান্য নিউরন বা পেশিতে সাইনাপসে বার্তা পাঠাতে নড়াচড়া বা চিন্তা প্রক্রিয়া সুবিধার্থে নিউরোট্রান্সমিটার ব্যবহার করা হয়। এই যে নিউরোট্রান্সমিটার একটা সিগন্যালিং মলিকিউলস, এইটা আমরা পড়বো। एग्जाम्पल है इसका न्यूरॉन यूज न्यूरोट्रांसमीटर है एक सिग्नलिंग मॉलिक्यूल, वो हम पढ़ेंगे नेक्स्ट टॉपिक में। तुम्हारा है नेक्स्ट टॉपिक, चिंता करने का कोई बात नहीं है। तो न्यूरॉन यूज न्यूरोट्रांसमीटर टू सेंड मैसेज अक्रॉस साइनेप्स टू अदर न्यूरॉन और मसल्स फैसिलिटेटिंग मूवमेंट और थ्रू प्रोसेस। ओके, सेकेंड जो है सेकेंड टॉपिक है तुमको रेगुलेशन ऑफ सेलुलर एक्टिविटी। रेगुलेशन मतलब कंट्रोल प्रोसेस है ना, सेलुलर कार्यकलाप नियंत्रण। रेगुलेट ऑफ सेलुलर एक्टिविटीज माने सेलुलर जो कार्यकलाप सेगुलो नियंत्रण। सेलुलर माने कि सेल जेगुलो मिडिएट करছে তাই তো। এই সিগন্যালিং সিস্টেম সেলুলার প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এবার সেই সেলুলার প্রক্রিয়াগুলো কি হতে পারে? বিপাক হতে পারে, বিভাজন হতে পারে অথবা মেরামত হতে পারে। ঠিক আছে? এবার উদাহরণ যদি তোমাদেরকে দিতে হয় তাহলে বলবো যে গ্রোথ ফ্যাক্টরগুলো ইনজিউরির পরে যে ডিভিশন এবং টিস্যু গ্রোথকে উদ্দীপিত করতে কোষের রিসেপ্টরগুলির সাথে বাইন্ড করে, সেইটা হচ্ছে এর এক্সাম্পল। দ্যাট মিনস द सिग्नलिंग सिस्टम गवर्न सेलुलर प्रोसेस। सेलुलर प्रोसेस मतलब क्या होता है? सेल जो मीडिएट करता है उसको सेलुलर प्रोसेस बोलते हैं। जो प्रोसेस सेल मीडिएट करता है तो इसका अंदर क्या है? डिवीजन होगा, मेटाबॉलिज्म होगा और रिपेयर होगा। रिपेयर मतलब कोई भी सेल रिपेयरिंग करने का बोल रहा है तो इसका सेलुलर प्रोसेस है। और डीएनए रिपेयर सेलुलर प्रोसेस। तो ये सब सेलुलर प्रोसेस सेल सिग्नलिंग सिस्टम गवर्न करता है। तो एंड दे properly complete this process. For example, growth factor bind to receptor on cells to stimulate division and tissue growth after an injury. Okay. Third है response to stimuli। কোষগুলি তাদের পরিবেশের পরিবর্তনগুলিকে শনাক্ত করতে পারে। সেটা হতে পারে তোমার টেম্পারেচার, সেটা হতে পারে আলো বা চাপ, এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিক্রিয়া করে অথবা রিঅ্যাক্ট করে। বোঝা গেল? দ্যাট মিনস সেলস ক্যান ডিটেক্ট चेंजेस इन देयर एनवायरनमेंट। चेंजेस क्या क्या होता है? टेम्परेचर होगा, लाइट होगा और स्ट्रेस भी होगा एंड रिएक्ट टू मेंटेन स्टेबिलिटी। फॉर एग्जांपल एड्रेनालिन सिग्नल्स सेल्स टू प्रिपेयर द बॉडी फॉर अ फाइट रेस्पॉन्स ड्यूरिंग स्ट्रेस। ओके, सो नेक्स्ट टॉपिक है होमियोस्टैटिस और होमियोस्टैटिस। হোমিওস্ট্যাটিস বলতে এই প্রসেসটা আমাদেরকে আগে বুঝতে হবে। হোমিওস্ট্যাটিস মানে বোঝায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় স্থিতিশীল অভ্যন্তরীণ পরিবেশ। এইটা হচ্ছে হোমিওস্ট্যাটিসের মানে। হোমিওস্ট্যাটিস মতলব
पहले समझना चाहिए होम्योस्टैटिस रेफर्स टू द स्टेबल इंटरनल एनवायरनमेंट नेसेसरी फॉर द सर्वाइवल। इंटरनल एनवायरनमेंट है, सेल के अंदर जो एनवायरनमेंट है तो उसको बोलते हैं इंटरनल एनवायरनमेंट। होम्योस्टैटिस रेफर्स टू द स्टेबल इंटरनल एनवायरनमेंट। स्टेबल मतलब है स्थिर इंटरनल एनवायरनमेंट नेसेसरी फॉर सार्वाइवल। ओके, सिग्नलिंग सिस्टेमेर भारसाम्य बजाय राखते साहाज्य करे। दैट मीन्स द सिग्नलिंग सिस्टेम हेल्प मेंटेन इक्विलिब्रियम। एग्जाम्पल, যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন শরীর পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধির সংকেত দেয়। ফর এক্সাম্পল, when oxygen levels drop the body signals an increased breathing rate to ensure adequate oxygen supply। ओके, फोर्थ जो हमारा है टॉपिक डेवलपमेंट एंड डिफरेंशिएशन। डिफरेंशिएशन हमने कोई पढ़ा है ना मेरा चैनल से ही, तो डिफरेंशिएशन था सेल डेथ और कैंसर में। तो डिफरेंशिएशन और डेवलपमेंट हम पढ़ेंगे। तो भ्रूणेर विकासे सिग्नलिंग पाथवे कोषगुली विशेष धरनेर हये उठते निर्देश देय, जेमन स्नायुकोष एवं पेशीकोष। ठीक है, এছাড়া আরও অনেক ধরনের কোষই হতে পারে। এটি কী করে, এটি সঠিক অঙ্গ গঠন বা স্ট্রাকচারে হেল্প করতে পারে এবং কার্যকারিতা নিশ্চিত করে, মানে ফাংশনটা ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা এনশিওর করে। ওকে, দ্যাট মিনস ইন embryonic development signaling pathways guide cells to become specialized types such as nerve cell or muscle cells. These ensure proper organ formation and function. ओके, स्ट्रक्चर में भी हेल्प कर सकता है और फंक्शन में भी हेल्प कर सकते हैं। चलिए नेक्स्ट टॉपिक, इम्यून रेसपन्स खूबই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন একটা রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে তখন ইমিউন সেলগুলো সাইটোকাইন মুক্ত করে। এই সাইটোকাইন হচ্ছে একটা সিগন্যালিং মলিকিউল। সাইটোকাইন মুক্ত করে এবং অন্যান্য কোষকে আক্রমণকারীদের আক্রমণ করার জন্য সংকেত দেয় বা সিগন্যাল দেয় এবং সংক্রমণ সীমিত করার জন্য ইনফ্লামেশন শুরু করে। ইনফ্লামেশন হচ্ছে প্রদাহ। ঠিক আছে, अच्छा, that means signaling plays a crucial role in immunity. When a pathogen enters the body, immune cells release cytokines होता है एक signaling molecules, तो signaling other cells to attack the invader and initiate inflammation to limit the infection. Okay, अच्छा, लास्ट है तुम्हारा एपोप्टोसिस मतलब जो प्रोग्राम सेल डेथ बोलता है, प्रोग्राम सेल डेथ। तो क्या होता है देखो, एपोप्टोसिस हलो कोषेर मृत्युर एकटी नियंत्रित प्रक्रिया। दैट मीन्स प्रोग्राम सेल डेथ क्षतिग्रस्त बा अप्रयोजनीय कोष अपसारণের জন্য প্রয়োজনীয়। এটি ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে। উদাহরণস্বরূপ যখন ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় পুরোপুরিভাবে তখন সংকেত বা সিগন্যাল পাথওয়েগুলি জীবকে রক্ষা করার জন্য অ্যাপোপ্টোসিসকে সক্রিয় করে। দ্যাট মিন্স অ্যাপোপ্টোসিস ইজ আ কন্ট্রোল প্রসেস অফ সেল ডেথ এসেंशियल फॉर रिमूविंग डैमेज और अननेसेसरी सेल्स। लास्ट पॉइंट क्या है देखो, एपोप्टोसिस भी तुम पढ़ चुकी हो मेरे चैनल से। तो एपोप्टोसिस होता है प्रोग्राम सेल डेथ। तो एपोप्टोसिस हलो कोषेर मृत्युर एक नियंत्रित प्रक्रिया, क्षतिग्रस्त बा अप्रयोजनीय कोष अपसारণের জন্য প্রয়োজনীয়। এটি ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে পারে, যেটা তোমরাই পড়েছো সেল ডেথ বা ক্যান্সারে আমার চ্যানেল থেকেই। এক্সাম্পল, যখন ডিএনএ পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন সংকেত পাথওয়েগুলি বা সিগন্যালিং পাথওয়েগুলি জীবকে রক্ষা করার জন্য প্রসেসকে সক্রিয় করে। দ্যাট মিন্স অ্যাপোপ্টোসিস ইজ আ কন্ট্রোল প্রসেস অফ সেল ডেথ essential for removing damage or unnecessary cells. This prevents disease like cancer. For example, when DNA is damaged, signaling pathways activate apoptosis to protect the organisms. Okay, होपफुली तुम सब समझ चुकी हो मेरे चैनल से, और कोई भी डाउट है तो मुझे बोलना कमेंट में। আর অযথা প্লিজ কেউ টেলিগ্রামে মেসেজ করো না। টেলিগ্রামটা শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড কথাবার্তার জন্যই কিন্তু আমি বলেছি। সো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।